বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ে পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এ সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেইজিং এক্সপ্রেস। চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ CMG'র যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রা এবং সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। নগরায়নের সঙ্গে প্রকৃতির ভারসাম্য রক্ষায় চীনের চেংতু শহরে গড়ে তোলা হয়েছে ভেন্টিলেশন করিডোর। জলাধার, নদী ও সবুজ বেষ্টনের সমন্বয়ে তৈরি এসব করিডোর শহরে বাইরে থেকে নির্মল বাতাস প্রবেশের পথ তৈরি করছে। এতে কমছে তাপদাহ ও বায়ু দূষণের ঝুঁকি। প্রকৃতি ও নগর জীবনের সমন্বয় ঘটিয়ে বিশ্বে বাসযোগ্যতার দৃষ্টান্ত তৈরি করছে চীনের এই শহর। শহরের প্রতিটি ইঞ্চি কংক্রিটে ঢেকে না রেখে খোলা জায়গা, সবুজ বেষ্টনী, পার্ক ও জলাধারের সমন্বয়ে ভেন্টিলেশন করিডোর গড়ে তুলছে চীনের সিচুয়ান প্রদেশের চেংতু শহর। প্রায় 2,10 লাখ মানুষের এই মহানগরে এসব করিডোরের মাধ্যমে শহরের বাইরে থেকে নির্মল বাতাস ভেতরে প্রবেশের সুযোগ মিলছে। সেই সঙ্গে কমছে তাপদাহ ও বায়ু দূষণের ঝুঁকি। সিচুয়ান অববাহিকায় অবস্থিত চেংতুতে বাতাসের গতি তুলনামূলক কম এবং আবহাওয়া অনেকটাই শান্ত। ফলে শহরের তাপ ও দূষিত বাতাস আটকে থাকতে পারে। জনসংখ্যা ও নগরায়ন দ্রুত বাড়তে থাকায় ভবিষ্যতে এ সমস্যা আরও প্রকট হওয়ার শঙ্কা আছে। এই বাস্তবতায় নগর পরিকল্পনায় 3 স্তরের ভেন্টিলেশন করিডোর ব্যবস্থা গড়ে তুলছে চেংতু কর্তৃপক্ষ। আমরা 3 স্তরের বাতাস চলাচলের করিডোর ব্যবস্থা নকশা করেছি। 500 মিটারের বেশি চওড়া 8টি প্রধান করিডোর শহরের প্রান্তে প্রচলিত বায়ু প্রবাহের দিক অনুসরণ করে নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বাতাসের উৎস। কমিউনিটির সড়ক, নদী ও জলপথকে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেন পার্ক ও জলাধারের মাধ্যমে শীতল বাতাসের সঞ্চালন তৈরি হয়। এই করিডোরগুলো শুধু খোলা জায়গার নেটওয়ার্ক নয়, চেংতুর বৃহত্তর পরিবেশগত ব্যবস্থার সঙ্গেও যুক্ত। শহরের প্রধান তিয়ানফু এভিনিউ এর অন্যতম উদাহরণ। প্রচলিত বায়ুপ্রবাহের দিক বিবেচনায় রেখে পরিকল্পিত এই সড়কটি নগরের বিস্তৃত গ্রিনওয়ে নেটওয়ার্কের সঙ্গেও সংযুক্ত। চেংতুর তিয়ানফু নিউ এরিয়ায় পার্ক সিটি ধারণার বাস্তবায়নেও গুরুত্ব পেয়েছে সবুজ ও জলাধার ভিত্তিক নগর পরিকল্পনা। বিদ্যমান প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করে তার চারপাশে পার্ক, হ্রদ ও সবুজ এলাকা গড়ে তোলা হয়েছে। এসব সবুজ এলাকার মধ্যেই বাণিজ্যিক এলাকা, বিজ্ঞান নগরী এবং ডিজিটাল সাংস্কৃতিক শিল্পের বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে। ফলে ভেন্টিলেশন করিডোর শুধু শহরকেই শীতলই রাখছে না, তৈরি করছে আরও স্বস্তিদায়ক বসবাসের পরিবেশ। চেংতুর অধিকাংশ বাসিন্দার জন্য 15 মিনিটের হাঁটা দূরত্বের মধ্যে রয়েছে কোনো না কোনো পার্ক বা গ্রিনওয়ে। সবুজ পানি আর খোলা বাতাসের এই সমন্বিত নগর জীবন অন্যান্য দেশের ঘনবসতির শহরের জন্য হতে পারে বড় উদাহরণ। ALS ধীরে ধীরে শরীরকে অবশ করে দেয়া এক দুরারোগ্য ব্যাধি। 2019 সালে এই রোগে আক্রান্ত হন চীনা ব্যবসায়ী কাইলেই। কিন্তু মৃত্যুর অপেক্ষায় না থেকে তিনি শুরু করেন প্রতিকারের লড়াই। 20,000-এর বেশি রোগীকে তিনি যুক্ত করেছেন গবেষণায়, যুক্ত করেছেন বিজ্ঞানী, হাসপাতাল এবং ওষুধ প্রতিষ্ঠানকেও। আজ পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত কাইয়ের একটাই লক্ষ্য, নিজের জন্য নয়, হতাশায় থাকা হাজারো রোগীর জন্য ALS এর চিকিৎসার পথ বের করা। একসময় চীনের অন্যতম বড় ই-কমার্স প্রতিষ্ঠান জেডি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ছিলেন কাইলেই। সাফল্য আর বাস্তবতার সেই জীবন হঠাৎ বদলে যায় 2019 সালে। তার শরীরে ধরা পড়ে অ্যামিওট্রফিক ল্যাটেরাল ক্লোরোসিস, ALS, যা জটিল স্নায়ুরোগ। এতে শরীর ধীরে ধীরে হারাতে থাকে স্বাভাবিক সক্ষমতা। কিন্তু থেমে যায়নি কাইলের লড়াই। কিভাবে এই রোগকে হার মানানো যায় এ নিয়ে নিজেই নেমে পড়েন অনুসন্ধানে।
এলএস এর চিকিৎসা খুঁজতে তিনি বিনিয়োগকারী, গবেষণাগার, ওষুধ কোম্পানি, হাসপাতাল এবং রোগীদের এক ছাতার নিচে আনার চেষ্টা করেন। চিকিৎসা গবেষণায় তথ্যের ঘাটতি দূর করতে গড়ে তোলেন বিগ ডেটা ভিত্তিক গবেষণা প্ল্যাটফর্ম, যেখানে এরই মধ্যে বিশ্বের 20,000-এর বেশি এএলএস রোগী যুক্ত হয়েছেন। শুধু তথ্য সংগ্রহ নয়, গবেষণার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহেও কাজ করছেন কাই। রোগীদের তাদের দেহ ও সেরিব্রোস্পাইনাল তরল গবেষণার জন্য দান করার আহ্বান জানান তিনি। তার বিশ্বাস, আজকের রোগীদের অভিজ্ঞতা, তথ্য ও নমুনাই হতে পারে আগামী দিনে চিকিৎসা আবিষ্কারের ভিত্তি। শারীরিক অবস্থার অবনতি হলেও কমেনি তার কাজের গতি। প্রতিদিন 17 ঘন্টা পর্যন্ত ডান হাত দিয়ে টাইপ করে গবেষণা ও অর্থায়নের বিভিন্ন উদ্যোগের সমন্বয় করেন। এখন তার শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত, হারিয়েছেন কথা বলার ক্ষমতাও, কিন্তু যোগাযোগ থামেনি। চোখের নড়াচড়া শনাক্তকারী প্রযুক্তির সাহায্যে নিজের ভাবনা প্রকাশ করছেন কাই। এমনকি প্রযুক্তির মাধ্যমে পুনর্নির্মাণ করা হচ্ছে তার কণ্ঠস্বরও। আমি 1000-এরও বেশি সহরোগীকে মারা যেতে দেখেছি। কেউ কেউ মনে করেন আমি নিজের জীবন বাঁচানোর জন্য এত কিছু করছি, কিন্তু এটা শুধু আত্মরক্ষার জন্য নয়। আমার পেছনে যে হাজার হাজার রোগী মৃত্যুর অপেক্ষায়, তাদের জন্যই আমি এই লড়াই চালিয়ে যাচ্ছি। কাই জানেন, এই লড়াইয়ের শেষটা হয়তো তিনি নিজে দেখতে পারবেন না, তবু লক্ষ্য থেকে সরে যাননি। তার স্বপ্ন এএলএস এর চিকিৎসায় এমন একটি নতুন পথ তৈরি করা, যার মাধ্যমে কার্যকর ওষুধ দ্রুত রোগীদের কাছে পৌঁছাবে এবং এই কঠিন রোগের বিরুদ্ধে খুলবে নতুন দরজা। ভবিষ্যতে হয়তো আমি থাকব না, কিন্তু তাতে কিছু যায় আসে না। যদি ওষুধটি সময় মতো বাজারে পৌঁছায় এবং দ্রুত সেরে উঠতে পারেন, এই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। নিজের শরীর যখন দিন দিন আরও অবশ হচ্ছে, তখনও ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছেন কাই। তার ইচ্ছা নিজের একটি এমডিড এআই অ্যাভাটার তৈরি করা, অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে তার উপস্থিতি, কণ্ঠ ও ভাবনাকে আগামীর ভবিষ্যতের জন্য ধরে রাখা। সকাল হতেই হাতে ঝাড়ু নিয়ে ক্যাম্পাসে কাজ শুরু করেন 2 সন্তানের জননী লি চিয়া। কিন্তু পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্বের আড়ালে লুকিয়েছিল বড় একটি স্বপ্ন, আবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া। দিনের কাজ, সংসার আর সন্তানদের পড়াশোনার ফাঁকে তিনি নিয়েছেন পরীক্ষার প্রস্তুতি। প্রায় 1 বছর নিজের চেষ্টায় ছেংতু ইউনিভার্সিটি অব টেকনোলজির আইন বিভাগে ভর্তির সুযোগ পান তিনি। এবার ঝাড়ুর বদলে তার হাতে উঠবে বই। লিচিয়ার এই অনুকরণীয় গল্প দেখে আসবো প্রতিবেদনে। ভোর 6টা, চারপাশে তখনও নীরবতা। তবে দিনের কাজ শুরু হয়ে গেছে 33 বছর বয়সী লিচিয়ার। চীনের সিচুয়ান প্রদেশের ছেংতু ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে প্রতিদিনের দায়িত্ব পালন করেন তিনি। 2 সন্তানকে বড় করার পাশাপাশি পরিবারের দায়িত্ব সামলাতে স্থায়ী কর্মঘণ্টার এই চাকরি বেছে নিয়েছিলেন লি। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 4 বছরেরও বেশি সময় কাজ করতে করতে তার মনেও জন্ম নেয় নতুন এক স্বপ্ন, আবারও শিক্ষার্থী হওয়া। পরীক্ষার কেন্দ্রগুলোর সামনে অনেককে দেখতাম, তাদের অনেকের চুল পেকে গেছে, তবুও তারা কঠোর পরিশ্রম করছেন। তখন ভাবতাম, আমি তো এখনো এতটা বয়স্ক নই, তাহলে আমিও কেন আরেকবার চেষ্টা করব না। কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবে তা পূরণ করা ছিল ততটাই কঠিন। পূর্ণকালীন চাকরি, সংসার আর 2 সন্তান সবকিছুর মাঝেই পড়াশোনার জন্য সময় বের করতে হয়েছে লিকে। তাই অবসর সময়ের সংজ্ঞাই বদলে ফেলেন তিনি। গান শোনার সময়টুকুও হয়ে যায় পড়াশোনার সময়। প্রিয় গানের বদলে কানে বাজতে থাকে রেকর্ড করা লেকচার। আগে জুনিয়র কলেজে বিজনেস ইংলিশ নিয়ে পড়েছিলেন লি। 1 দশকেরও বেশি সময় পড়াশোনা থেকে দূরে থাকার পরও পুরনো ভাষা জ্ঞান কিছুটা কাজে আসে। তবে এবার যে বিষয়ে বেছে নিয়েছেন সেই আইন ছিল তার জন্য সম্পূর্ণ নতুন। কখনো কখনো মানুষের ভেতর থেকে একটা তাগিদ দরকার হয়। যদি মনে হয় কিছু একটা করতেই হবে আর সেটাই সঠিক পথ, তাহলে করে ফেলতে হবে। এত বেশি চিন্তা করার দরকার নেই। মানুষের সম্ভাবনা আসলে কতটা, সেটা পরিস্থিতির মুখোমুখি না হলে বোঝা যায় না।
প্রায় 1 বছর ধরে চলে এই লড়াই। কাজের ফাঁকে পড়াশোনা, সংসারের দায়িত্বের পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি, সবশেষে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এ বছরের এপ্রিলে ছেংতু ইউনিভার্সিটি অব টেকনোলজির আইন বিভাগে প্রাথমিকভাবে ভর্তির সুযোগ পান লিচিয়া। তবে তার এই সাফল্যের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল 2 সন্তান। সন্তানরা যখন রান্নাঘরের টেবিলে বসে পড়াশোনা করত, তখন তাদের পাশেই বই নিয়ে বসতেন মা। লিচিয়ার গল্প শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির গল্প নয়, এটি বয়স, ব্যস্ততা আর প্রতিকূলতার কাছে হার না মানার গল্প। হাজার বছরের ইতিহাস, সভ্যতা আর স্থাপত্যের সাক্ষী চীনের মহাপ্রাচীর। এরই অনন্য অংশ চীন শানলিং। পাহাড়ের আঁকা বাঁকা পথ আর সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটক। বিশেষ করে ইউরোপীয় পর্যটকদের আগমনে প্রাণবন্ত হয়ে উঠেছে ঐতিহাসিক এই স্থাপনা। কেন পর্যটকদের কাছে এত আকর্ষণীয় এই মহাপ্রাচীর? চীনের গ্রেট ওয়াল বা মহাপ্রাচীর নাম শুনলেই ভেসে ওঠে হাজার বছরের ইতিহাস, সভ্যতার, স্থাপত্যের নিদর্শন। সেই মহাপ্রাচীরের অপূর্ব এক অংশ চীন শানলিং। দুর্গম পাহাড়ের আঁকাবাঁকা পথ আর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের টানে এখানে ছুটে আসছেন দেশ বিদেশের পর্যটকরা। চীনের পর্যটকের পাশাপাশি চীন শানলিংয়ে এখন বেড়েছে বিদেশি পর্যটকের ভিড়। বিশেষ করে ইউরোপীয় পর্যটকের আগমনে উত্তর চীনের হবেই প্রদেশের এই ঐতিহাসিক স্থাপনাটি হয়ে উঠছে আরও প্রাণবন্ত। আমি অনেকদিন ধরেই বিখ্যাত চীন শানলিং মহাপ্রাচীর দেখার ইচ্ছা পোষণ করছিলাম। অবশেষে এবার সেই সুযোগ পেলাম। জায়গাটি সত্যি শ্বাসরুদ্ধকর ও অসাধারণ। বিশ্বমানের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে এটি ভ্রমণের জন্য দারুণ একটি জায়গা। দেশে ফিরে আমি আরও অনেককে এখানে আসার পরামর্শ দেব। সত্যিই অসাধারণ জায়গা। এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয় এখন পর্যন্ত যত জায়গায় ভ্রমণ করেছি তার মধ্যে এটি সেরা স্মৃতি হয়ে থাকবে। চীনের ছেংতে শহরের লুয়ানফিং কাউন্টিতে অবস্থিত চীন শানলিং গ্রেট ওয়ালের দৈর্ঘ্য প্রায় 10.5 কিলোমিটার। মিং রাজবংশের আমলে নির্মিত এই অংশটিও 1987 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নেয়। দীর্ঘদিন সংরক্ষণ ও সংস্কারের ফলে চীন শানলিংকে মিং যুগের গ্রেট ওয়ালের অন্যতম সেরা সংরক্ষিত নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। গেল বছরের তুলনায় চলতি বছরের জুলাই পর্যন্ত চীন শানলিংয়ে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় 72%। এবছরের জুলাইয়ের শেষ নাগাদ বিদেশি পর্যটকের সংখ্যা ছাড়িয়েছে 30,000। সব মিলিয়ে এ শহর এখন চীনের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। চীনের শেনচেনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও এমবেডেড ইন্টেলিজেন্সের মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এশিয়া প্যাসিফিকের সঙ্গে গড়ে তুলছে নতুন প্রযুক্তি সংযোগ। এ বাস্তবতায় আগামী নভেম্বরে শেনচেনে বসছে 33তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠক। গুরুত্বপূর্ণ এই আয়োজন ঘিরে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক বাজার সম্প্রসারণে উন্মোচন করছে সম্ভাবনার দুয়ার। ছোট একটি শহর এখন বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি ও উদ্ভাবন কেন্দ্র। এআই, রোবোটিক্স এবং নতুন প্রজন্মের বুদ্ধিমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে বদলে যাচ্ছে এখানকার শিল্প ও ব্যবসার ধরন। বলছি দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের শেনচেনের কথা। এই শহরেই আগামী 18 ও 19 নভেম্বর বসতে যাচ্ছে এপেকের 33তম অর্থনৈতিক নেতাদের বৈঠক। এবারের প্রতিপাদ্য উন্মুক্ততা, উদ্ভাবন ও সহযোগিতা। এই আয়োজনকে সামনে রেখে শেনচেনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের নতুন উদ্ভাবন বিশ্বের সামনে তুলে ধরার পাশাপাশি এশিয়া প্যাসিফিক অঞ্চলে ব্যবসার সুযোগও বাড়াতে চাইছে। এরই উদাহরণ এক্স স্কয়ার রোবট। প্রতিষ্ঠানটি এমন বুদ্ধিমান রোবট তৈরি করছে যা নির্দেশ মানার পাশাপাশি বাস্তব জীবনের নানা সমস্যার সমাধানে কাজ করবে। প্রবীণদের সেবায় জাতীয় পাইলট প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছে এ প্রতিষ্ঠানটি। এখন নার্সিং হোমে এসব রোবটের ব্যবহার নিয়ে কাজ চলছে। নার্সিংহোমের পরিবেশ অনেক জটিল। সেখানে মানুষের সঙ্গে রোবটের যোগাযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু মানুষের সেবায় নয়,
শিল্প কারখানাতেও এআই এর ব্যবহার বাড়াতে কাজ করছে শেনচেনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। স্মার্ট মোড তৈরি করেছে ইন্ডাস্ট্রি জিপিটি। এআই প্রযুক্তি ব্যবহারের পথ আরও সহজ করতে চান তারা। এতে যেসব প্রতিষ্ঠান এখনও শিল্প খাতে এআই ব্যবহার করতে পারছে না, তারাও সহজেই এই প্রযুক্তির সুবিধা নিতে পারবে। ইতিমধ্যে বিশ্বের 730টির বেশি বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে স্মার্ট মোড। শেনচেনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এই অগ্রযাত্রা দেখাচ্ছে এআই ও রোবট এখন আর শুধু গবেষণাগারের বিষয় নয়, বাস্তব জীবনের কাজে দ্রুত জায়গা করে নিচ্ছে এমন প্রযুক্তি। সমুদ্রের উত্তাল ঢেউ আর গভীর জলের চ্যালেঞ্জ জয় করে নতুন দিগন্ত উন্মোচন করেছে চীনের ভাসমান বায়ু শক্তি প্রযুক্তি। দক্ষিণ চীন সাগরে চালু হয়েছে বিশ্বের প্রথম 16 মেগাওয়াট ভাসমান উইন্ড পাওয়ার প্ল্যাটফর্ম হাইইউ আনলান। এই প্ল্যাটফর্মে প্রচলিত প্রযুক্তির তুলনায় 40% কম ইস্পাত ব্যবহার করা হয়েছে। বছরে এটি উৎপাদন করবে প্রায় 5,40,00,000 কিলোওয়াট ঘন্টা পরিবেশ বান্ধব বিদ্যুৎ। উত্তাল সাগর, গভীর জল আর প্রতিকূল আবহাওয়া সব বাধা পেরিয়ে এবার সমুদ্রের বুকেই বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক গড়ল চীন। দক্ষিণ চীন সাগরে বিশ্বের প্রথম তৈরি হল 16 মেগাওয়াট ক্ষমতার ভাসমান বায়ু বিদ্যুৎ প্ল্যাটফর্ম হাইইউ আনলান। চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন CNOOC জানিয়েছে প্ল্যাটফর্মটি লুফেং তেলক্ষেত্রের বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে সরাসরি সরবরাহ করছে পরিবেশ বান্ধব বিদ্যুৎ। সাবমেরিন কেবলে উৎপাদিত বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে তেলক্ষেত্রে। এতে বছরে প্রায় 5,40,00,000 কিলোওয়াট ঘণ্টা সবুজ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। উত্তাল ও গভীর সমুদ্রে যেখানে টিকে থাকাই কষ্ট, সেখানে ভাসমান বায়ু বিদ্যুৎ প্ল্যাটফর্মের স্থিতিশীলতা নিশ্চিত করছে বিশেষ ভাসমান কাঠামো। হাইইউ আনলান এ ব্যবহার হয়েছে হালকা নকশা। প্রচলিত সেমি সাবমার্সিবল প্ল্যাটফর্মের তুলনায় এতে ইস্পাতের ব্যবহার কমেছে প্রায় 40%। প্রায় 7,800 টন ওজনের এই প্ল্যাটফর্মটি পার্ল রিভার মাউথ বেসিনে উপকূল থেকে প্রায় 136 কিলোমিটার দূরে বসানো হয়েছে। অবাক করার বিষয় হল এর উচ্চতা প্রায় 110 তলা ভবনের সমান। আছে বিশাল উইন্ড টারবাইনের ব্লেড, যা প্রায় 7টি ফুটবল মাঠের সমান। হাইইউ আনলান হল বিশ্বের প্রথম বায়ু শক্তি প্ল্যাটফর্ম, যেখানে সম্পূর্ণ ইস্পাতের কেবল এবং আধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি। 8টি ডিজাইন সলিউশন আন্তর্জাতিক কর্তৃপক্ষের অনুমোদন লাভ করেছে, যা টেনশন লেগ মুরিং সিস্টেমের নির্ভুল প্রযুক্তিতে দেশের অভ্যন্তরীণ শূন্যতা পূরণ করেছে। মোট 70,000 মিটারেরও বেশি ওয়েল্ডিং হয়েছে, যার ফার্স্ট পাস ওয়েল্ডিং কোয়ালিফিকেশন রেট 99%-এরও বেশি। এ প্রকল্পে বছরে প্রায় 15,000 ঘনমিটার জ্বালানি তেল সাশ্রয় হবে। পাশাপাশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমবে প্রায় 35,000 টন। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবারও দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।